অসাংবিধানিক রায় ছিল, এটা ত্রুটিপূর্ণ রায় ছিল। এবং এর পরবর্তী যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম যে ওটা ওই যে বোথ লেজিসলেটিভেসি অ্যান্ড লিগ্যালিটি ওয়াজ কোয়েশ্চেনেবল, 2013 সালে বলেছিলাম। আজকে ত্রয়োদশ সংশোধনীর পুনর্বিবেচনা মামলার রায় হলো। তো এটা ছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে যে রায় দেয়া হয়েছিল সেটার পুনর্বিবেচনা চেয়ে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন এবং সংশ্লিষ্ট আপিলের বিষয়ে আজকে রায় হলো। তো আজকে রায়ে আদালত স্পষ্টভাবে বললেন যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। এবং এটা আমি মনে করি আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ বাংলাদেশে গত 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে। এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল। এবং এটা এমন একটা রায় যার চেয়ে খারাপ রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয়। যে এত খারাপভাবে লিখিত একটা রায়, এটাতে আইনগত ত্রুটি ভরপুর ছিল, এটা খুবই খারাপভাবে লেখা হয়েছে এবং এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছে। এবং এই রায়ের ফলে আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সূচনা এই রায়ের মাধ্যমে হয়েছে। এবং এই রায়ের আরেকটা যেটা উল্লেখযোগ্য খারাপ দিক সেটা হলো এই রায়ের মাধ্যমে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতাকেও ধ্বংস করা হয়েছে। একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিচার বিভাগের উপর কর্তৃত্ব স্থাপন করে বিচার বিভাগের স্বাধীনতাও এই রায়ের মাধ্যমে নষ্ট করা হয়েছে। তবে যেটা উল্লেখযোগ্য সেটা হলো বিচারপতি খায়রুল হক কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে এই রায় দিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এগুলো ধ্বংস করেছে। এবং এই রায়ের ফলে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট, বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তার ব্যাপারেও মানুষের আস্থা এবং তার ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে। আমাদের সুপ্রিম কোর্টের এবং আপিল বিভাগের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এবং এই কোর্টের ভাবমূর্তি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং আমি মনে করি যে আজকে আপিল বিভাগ একটা সুযোগ পেয়েছেন এই যে ক্ষতিটা বাংলাদেশের করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেই ক্ষতিটা সংশোধন করার। এবং ওনারা যথাযথভাবে এটা সংশোধন করেছেন, কারণ ওনারা রায়টা সম্পূর্ণভাবে বাতিল করেছেন। এবং এটা এই কারণে আজকে আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন, এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন। কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে। কাজেই সুপ্রিম কোর্টের জন্য এটা ঐতিহাসিক। আর আরেকটা হলো যেটা বলতে চাই যে আমি আদালতে বারবার বলেছিলাম যে রায়টা দেওয়ার পরে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তখন একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে এই ব্যবস্থা কি অবিলম্বে কার্যকর করতে হবে কিনা। ধরুন তার মানে কি এই হবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে একে তত্ত্বাবধায়ক সরকারের আকার গ্রহণ করতে হবে কিনা। তো এ ব্যাপারে আমি খুবই সুস্পষ্টভাবে সংবিধানের 58C ধারা, যেটা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং খায়রুল হকের রায়ের মাধ্যমে বাতিল হয়েছিল, যেটা আজকে আবার সংবিধানে ফিরে আসলো, 58C ধারা, সেটা দেখিয়ে আমি আদালতকে বলেছিলাম যে ওনাদের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও এটাকে অবিলম্বে কার্যকর করা সম্ভব নয়। কারণ 58C ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে। এবং আমাদের সংসদ 1 বছরেরও বেশি আগে ভেঙে দেওয়া হয়েছে। কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন, তারপরে সংসদ গঠিত হবে। সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে। এবং আমরা খুশি যে আজকের রায়ে আদালত
আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তো এই জন্যে আমরা খুবই খুশি যে আমরা যেভাবে প্রার্থনাগুলো আদালতের কাছে করেছিলাম সংগ্রামের পর যে আমাদের আদালত আমাদের রিভিউ পিটিশনটা গ্রহণ করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে এনেছে। তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর থেকে 2011 সালে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যেই আদালত সেটা বাতিলের পর থেকে আমি এ ব্যাপারে সোচ্চার ছিলাম। আমি বহু লেখালেখি করেছি, একটা বইও লিখেছি। আপনারা জানেন যে এটা একটা যে অসাংবিধানিক রায় ছিল, এটা ত্রুটিপূর্ণ রায় ছিল এবং এর পরবর্তী যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম যে ওটা ওই যে বোথ লেজিস্টিমেসি অ্যান্ড লিগ্যালিটি ওয়াজ কোয়েশ্চেনেবল, 2013 সালে বলেছিলাম। তো এই দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা একটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। তো এই দিনে, এই আনন্দের দিনে আমি আমাদের প্রয়াত প্রফেসর তোফায়েল আহমদকে আমরা স্মরণ করতে চাই। তার স্মৃতি, তিনি আমাদের একজন পিটিশনার ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই এবং একই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ডিস্টিংগুইশ প্যানেল অফ লয়ার্স এবং তারা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই কাজটা করেছেন দেশের স্বার্থে, মানুষের কল্যাণে। তো আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে এবং যেটা করার ক্ষেত্রে বিচারপতি খায়রুল হক তিনি যে তার রায়টা অবধ দিয়ে দিয়েছিলেন, তো এর মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। আমি আশা করি আমরা সকলে যারা আমাদের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে যারাই এ ব্যাপারে ভূমিকা রাখার আছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এর ফলে আমাদের আবার সুষ্ঠু নির্বাচনের পথ আমাদের সামনে প্রশস্ত হবে। আর আপনি যে প্রশ্ন করেছেন, আমার মনে হয় না আদালত সেটার উত্তর দিয়েছে বা হয়তো রায়ের মধ্যে এটা সুস্পষ্ট করা হবে। আর আমি আমার লয়ার ডক্টর শরীফ ভূঁইয়াকে দিচ্ছি, উনি হয়তো এটার উত্তর দেবেন, আরও উত্তর দিতে পারবেন। ওকে, আপনাদেরকে এবং আপনাদেরকেও সকলকে ধন্যবাদ। আপনারাও এ ব্যাপারে আমাদের সহযাত্রী ছিলেন, এই লড়াই আপনারা সহযাত্রী ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ।